নানা নাটকীয়তার মধ্য দিয়ে গতকাল বৃহস্পতিবার মনোনীত হলেন দেশের ২৩তম রাষ্ট্রপতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অফুরন্ত শুভকামনা সবার জন্য। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আমি বলছিলাম নানা নাটকীয়তার মধ্য দিয়ে দেশের ২৩তম রাষ্ট্রপতি মনোনীত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। কেন আমি নির্বাচিত হলেন না বলে মনোনীত বলছি, সেই আলাপে আসছি কিছুক্ষণের মধ্যেই। তার আগে একটু বলে নিতে চাই, তিনি রাষ্ট্রপতি পদে তার নামটি যখন আলোচনায় আসলো, তো তখনও কিন্তু তার নাম শুধু একা আসেনি আলোচনায়, নানা ধোঁয়াশা তৈরি হয়েছিল বিষয়টি নিয়ে। বেশ কয়েকজনের নাম এসেছিল, কয়েকদিন ধরে সেই নামগুলো আলোচনায় ছিল এবং একটি পর্যায়ে এমন ছিল বিষয়টি যে প্রধানমন্ত্রী তারেক রহমান ছাড়া আর কারো পক্ষে জানা সম্ভব ছিল না চূড়ান্তভাবে যে আসলে কি হচ্ছে, কে হতে যাচ্ছেন ২৩তম রাষ্ট্রপতি। সো এই নাটকীয়তাগুলো চলছিল বেশ কয়েকদিন ধরে। এর মধ্যে ইন্টারেস্টিংলি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের নামও কিন্তু এসেছিল। সো অনেকে ভাবছিলেন যে হয়তো বিএনপি তাকেও মনোনয়ন দিতে পারে, তো শেষ অবধি হয়নি। তো যাই হোক, অবশেষে হলো, মনোনয়ন বলি আর নির্বাচন বলি বিষয়টি ঘটে গেল গতকাল। তো তিনি রাষ্ট্রপতি পদে যখন চূড়ান্তভাবে তার জায়গাটি পাকাপোক্ত হয়ে গেল, গতকাল সোয়া ২টার দিকে শুরু হয়েছিল ভোট গ্রহণ, শেষ হয়েছিল ৫টায়। এই সবই আপনাদের জানা আছে। আর ভোটার ছিলেন সংসদ সদস্যদের মধ্যে ৩৪৯ জন। এর মধ্যে ৬ জন অংশগ্রহণ করেননি বা করতে পারেননি কোনো কারণে। ৩৪৩টি ভোটের মধ্যে ২৫৫টি ভোট পেয়ে সংসদ সদস্যদের তিনি রাষ্ট্রপতি মনোনীত কিংবা নির্বাচিত হলেন। আর বিরোধী ঐক্যের থেকে দাঁড়িয়েছিলেন কর্নেল অলি আহমদ, তিনি পেয়েছিলেন ৮৮টি আসন, 88 সিটস ভোটস। তো এই ছিল অঙ্কের হিসেব। আর গতকাল তার নামটি যখন কনফার্ম হয়ে গেল, ভোটাভুটি শেষ হয়ে গেল, ঠিক তখনই আমরা কিছু নাটকীয় ঘটনা ঘটতে দেখলাম। বাংলাদেশের রাজনীতির জন্য এগুলোকে নাটকই বলতে হবে প্রিয় দর্শক শ্রোতা। আমরা দেখলাম বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান এবং জামায়াত আমির, তিনি অত্যন্ত আন্তরিকভাবে মির্জা ফখরুলের সঙ্গে কুশল বিনিময় করলেন। শুধু তাই না, হাত মিলালেন, তাকে বুকে টেনে নিলেন। এবং নির্বাচন যখন হয়ে গেল তার পরপরই আমরা দেখলাম তার একটি ফেসবুক পোস্ট, সেখানে অভিনন্দন জানানো হলো এবং তার কাছে কিছু প্রত্যাশা তিনি ব্যক্ত করলেন যে রাষ্ট্রপতি হিসেবে তিনি দেশের গণতন্ত্রকে সুসংহত করবার জন্যে, দেশের সার্বভৌমত্বকে রক্ষা করবার জন্যে চেষ্টা করবেন আপ্রাণ, তার প্রজ্ঞা এবং অভিজ্ঞতা কাজে লাগিয়ে। এরকম ছোট্ট একটি পোস্ট তার ফেসবুক থেকে দেওয়া হয়েছিল। এবং জামায়াত দলীয় আরেকজন সংসদ সদস্য, তিনি আরেক কাঠি সামনের দিকে গিয়ে বা এগিয়ে রাজশাহী ১ অঞ্চল থেকে নির্বাচিত জামায়াত সংসদ সদস্য এবং তিনি নায়েবে আমির জামায়াতের মুজিবুর রহমান, তিনি রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কপালে চুমু খেলেন এবং তার জন্য দোয়াও করলেন। তো এই বিষয়গুলো বেশ নাটকীয়, কারণ বাংলাদেশের রাজনীতির ইতিহাসে আমরা এইসব দেখিনি, আমরা এইসব দেখতে অভ্যস্ত না। প্রিয় দর্শক শ্রোতা, আমি শিওর আপনারা আমার সঙ্গে একমত হবেন। তো এইটি একটি বিশাল সৌহার্দ্যপূর্ণ পরিবেশের ইঙ্গিত দেয়। সেটি সাময়িকভাবে হলেও কিন্তু সেটি গতকাল জাতীয় সংসদে দেখা গিয়েছিল। তো এর মধ্যে এটি স্বাভাবিক যে এখন নবনির্বাচিত রাষ্ট্রপতির জন্য নানা জায়গা থেকে শুভেচ্ছা অভিনন্দন আসতেই থাকবে। এনসিপিও তাকে অভিনন্দন জানিয়েছেন, এনসিপি নেতৃবৃন্দ। এনসিপির যে ফেসবুকটি আছে সেখান থেকে তাকে পোস্ট দিয়ে অভিনন্দন জানানো হয়েছে গতকাল রাতে, বৃহস্পতিবার রাতে। যদিও অভিনন্দনের পাশাপাশি সেখানে তারা সমালোচনা করেছেন বিএনপির, যে বিএনপি কথা রাখেনি, তারা জাতির সঙ্গে প্রতারণা করেছে, তারা জুলাই সনদ বাস্তবায়ন করেনি, গণভোটের রায় মানেনি, ইত্যাদি ইত্যাদি। সো তাদের বরাবরের মতোই যে সমালোচনাগুলো আছে সেটি তারা করেছেন, বাট সৌজন্য প্রকাশে ভুল করেননি, রাষ্ট্রপতিকে অভিনন্দন জানিয়েছেন। তো এই ছিল বিরোধীদের পক্ষ থেকে প্রতিক্রিয়া রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়টিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। আর আমি মূলত যেই বিষয়ে কথা বলতে চাইছি, আমার ফোকাসটি এই মুহূর্তে হবে তার জামাতা
ফাহাম আব্দুস সালামের একটি ফেসবুক পোস্ট। প্রিয় দর্শক শ্রোতা, সেটি আজই শুক্রবার তিনি তার ফেসবুক পেজ থেকে দিয়েছিলেন, প্রোফাইল থেকে আসলে এই পোস্টটি। ফাহাম আব্দুস সালাম, তো ফাহাম আব্দুস সালামের পরিচয় দেবার দরকার নেই, আপনারা সবাই জানেন তিনি অস্ট্রেলিয়া প্রবাসী। ফখরুল কন্যা শামারু মির্জা সহ তারা দুজনই বিজ্ঞানী, গবেষক। তো তিনি লেখক এবং গবেষক, এই প্রোফাইলটি তার ব্যবহার করেন বা অন্যরা তার সম্পর্কে ব্যবহার করে। ফাহাম আব্দুস সালাম একজন ব্রিলিয়ান্ট মানুষ বলতেই হবে। তো মাঝে মধ্যে বেশ ইন্টারেস্টিং পোস্ট দেন তিনি, এবং তার সেই পোস্ট নিয়ে দীর্ঘ সময় ধরে, বেশ কয়েকদিন ধরে আলোচনা চলে সামাজিক যোগাযোগ মাধ্যমে। সো আজও তিনি তেমনি একটি পোস্ট দিলেন। সেই পোস্টটিকে গতানুগতিক ভাববার কোনো কারণ নেই। তার সেই পোস্টে বেশ কিছু গুরুত্বপূর্ণ কথা উঠে এসেছে এবং আমাদের রাজনীতির একেবারে ভেতরের কথাটি স্বরূপ তিনি উন্মোচন করেছেন খুব সংক্ষেপে দু একটি লাইন বলে সেখানে তার পুরো পোস্টে। তো সেই আসল জায়গাটিতে যাবার আগে তার পোস্টে মোটা দাগে তিনি কি বলেছেন সেখানে একটু ঘুরে আসব। তিনি শুরুই করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে অভিনন্দন, তার শ্বশুর তিনি। তো সেখানে তো শ্বশুর মশাইকে অভিনন্দন বলা যায় না, তাই এভাবেই তিনি শুরু করেছেন। ইন্টারেস্টিং। তো ভেতরে তিনি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে কিছু কথা বলেছেন যা আমাদের তাকে চিনতে কিছুটা সহায়তা করবে, আর একটু বেশি চিনতে পারবো। আমরা তো মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবকে কম বেশি চিনি, বাট আমার মনে হয় তার এই পোস্টে এমন কিছু কথা উঠে এসেছে যেটি আমরা তার সম্পর্কে জানতাম না। তো দেখা যাক তিনি সেই পোস্টে কি বলেছিলেন। তিনি প্রথমেই বলছিলেন যে দেশ বোধহয় একজন সঠিক মানুষকেই নির্বাচন করেছে রাষ্ট্রপতি হিসেবে, কারণ বহুদিন থেকে আমরা চাইছিলাম জাতির অভিভাবকের জায়গা নিতে পারেন এমন একজন লোককে। এই কথাটি তিনি বলে শুরু করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর সম্পর্কে, এবং তিনি একই সঙ্গে আনন্দ এবং হতাশার কথা বলেছেন। তিনি বলেছেন তিনি আনন্দিত এই জন্যে যে একজন অভিভাবক জাতি খুঁজে পেয়েছে ফাইনালি। আচ্ছা, আর হতাশার কথা বলেছেন তিনি হতাশ এই জন্যে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের রিপ্লেসমেন্ট বিএনপির জন্য পাওয়া, প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য পাওয়া খুব কঠিন হবে। তিনি বলেছেন, এটি ইঙ্গিত করেছেন যে তাকে ঘিরে অনেক শিক্ষিত মানুষেরও আছেন, বাট তার বক্তব্যটি হলো কেন যেন শিক্ষিত লোকেরা শুধু বেইমানি করেন এবং স্বার্থের কথা ভাবেন। এই কথাটি তিনি যোগ করতে ভুল করেননি। আচ্ছা, তো এই ছিল তার হতাশার কারণ যে তার রিপ্লেসমেন্ট পাওয়া যাবে না। আর আনন্দ প্রকাশ করছিলেন যে তিনি সর্বজনের কাছে গ্রহণযোগ্য, তার সর্বজন গ্রহণযোগ্যতা আছে এমন একজন মানুষকে রাষ্ট্রপতি হিসেবে পাওয়া গেছে, তাই তিনি আনন্দ প্রকাশ করেছেন। আচ্ছা, ভালো। তো আরও কিছু কথা তিনি বলেছেন, সেটি হলো যে তিনি কোনো মারদাঙ্গা রাজনীতিবিদ নন, খুব বেশি অর্থবিত্তেরও তিনি মালিক নন, এবং বিএনপিতে তার কোনো গ্রুপিং নেই। অর্থাৎ বোঝাতে চেয়েছেন দলে তার গ্রহণযোগ্যতা আছে উচ্চ মাত্রায় এবং তাকে নিয়ে কোনো বিতর্ক নেই, সবাই তাকে সম্মান করেন, তার গ্রহণযোগ্যতা আছে। এই কথাগুলি আসলে তিনি বোঝাতে চাইছিলেন। আচ্ছা, এর বাইরে এখন বলবো তার পোস্টের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশগুলো। সেগুলো আমাদের সকলের জন্যই আসলে বিবেচনার বিষয় এবং বিবেচনা করতে হবে, ভাবা যাবে সেই বিষয়গুলো নিয়ে আমরা ভাবতে পারবো দীর্ঘ সময় ধরে। তিনি বলেছেন বাংলাদেশে কোনো নেতার পক্ষেই শতভাগ কিংবা উঁচু দরের ডেমোক্রেসি চর্চা করা সম্ভব নয়। খুব গুরুত্বপূর্ণ এবং ভয়ানক স্টেটমেন্ট প্রিয় দর্শক শ্রোতা। আমাদের রাজনৈতিক নেতৃবৃন্দ যত কিছুই করেন না কেন, যত ভানই ধরেন না কেন, আসলে দিন শেষে বিষয়টি তো এরকমই। সকলের ডেমোক্রেটিক প্র্যাকটিস আমরা দেখেছি। তো তাই ফাহাম আব্দুস সালাম বলেই ফেললেন যে বাংলাদেশে কোনো নেতার পক্ষে শতভাগ কিংবা উঁচু দরের ডেমোক্রেসি চর্চা করা সম্ভব না। আচ্ছা, তিনি আরও যোগ করলেন কারণ আমাদের সোসাইটি এখনও গণতন্ত্রের জন্য প্রস্তুত না। এইটি নিরেট সত্যি কথা। আমি জানি এই লাইনটি অনেকে মিস ইন্টারপ্রিট করবার চেষ্টা করতে পারেন কিংবা অসাবধানে মিস ইন্টারপ্রিট করেও ফেলতে পারেন। এই যে বলা হলো আমাদের সোসাইটি এখনও গণতন্ত্রের জন্য প্রস্তুত না, কথাটি তো সত্যি। আচ্ছা, তারপরও গণতন্ত্রে আমাদের জন্য বেস্ট অল্টারনেটিভ, এই কথা পাশে যোগ করতে হবে, আমি যোগ করছি। আর তিনি যে বললেন যে আমরা গণতন্ত্রের জন্য প্রস্তুত না, কেন তিনি এই কথা বলেছেন প্রিয় দর্শক শ্রোতা? এই জন্যে বলেছেন যে আমরা কিন্তু গণতন্ত্র অতটুকুই চর্চা করি যতটুকু আমাদের পক্ষে যায়। রাজনৈতিক দল থেকে শুরু করে আমরা ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে আমরা ততটুকুই গণতান্ত্রিক যতটুকু আমাদের জন্য সুবিধাজনক। আপাতমস্তক গণতান্ত্রিক বা গণতন্ত্র মনে আমরা হয়ে উঠতে পারিনি বাংলাদেশিরা, বিশেষভাবে বলবো
সো হয়তো দীর্ঘ সময়ের ব্যাপার এবং গণতন্ত্র বিষয়টি দীর্ঘ প্র্যাকটিসের মাধ্যমে, চর্চার মাধ্যমে হয়ে থাকে অর্জন। তো তার সেই কথার সঙ্গে একমত এবং অ্যাট দ্য সেম টাইম দ্বিমত প্রকাশ করছি। দ্বিমত এই অর্থে যে এর কোনো বিকল্প আমাদের কাছে নেই, এটি বেস্ট অল্টারনেটিভ। গণতন্ত্রের কিছু ইমপারফেকশনস আছে, কারণ দার্শনিকরা অতীতে বলে গেছেন গণতন্ত্র হলো মূর্খের শাসন। কারণ কোনো সমাজের, কোনো দেশের বেশিরভাগ মানুষ সাধারণত সচেতন হন না, শিক্ষিত হন না, তাই তারা এমন কথা বলেছেন। তারপরও যুগে যুগে মানুষ বহু তন্ত্র প্র্যাকটিস করেছে। সর্বশেষ সর্বজনগ্রাহ্য, সর্বজনের কাছে গ্রহণযোগ্য, পৃথিবীব্যাপী অনুকরণীয় মডেল কিন্তু এখনও পর্যন্ত গণতন্ত্র বা ডেমোক্রেসি। এর বাইরে আমাদের যাওয়ার আসলে সুযোগ নেই। সো আমাদের হয়তো সময় লাগবে, আরও প্র্যাকটিস দরকার হবে, আমরা সেই জায়গাটিতে হয়তো একদিন পৌঁছব। আচ্ছা, তো এই ছিল তার সেই বিস্ফোরক বক্তব্যগুলো, যা আমাদের ভাবাবে দীর্ঘ সময় ধরে। আরও কিছু কথা তিনি বলেছেন, যারা মনে করেন পলিটিক্সের শত ভালো লোকের কোনো খানা নাই, শাকিব খানের মতো তাদের একটা কথাই বলবো, উ আর রং। তিনি পরে আবার যোগ করেছেন ইউ আর রং। সো আমি ধারণা করছি আমাদের চিত্রনায়ক শাকিব খানের কথা বলছেন। শাকিব খান এরকমই ইংরেজি বলে থাকেন। সো শাকিব খান বোধহয় বলেছিলেন কোনো ডায়ালগ হবে তার উ আর রং। সো এইটি ফাহাম ঠিক করে দিয়েছেন, ইউ আর রং। সো তিনি বলেছেন শাকিব খানের মতোই বলবো, ইউ আর রং, টোটালি রং। জায়গা আছে, আপনাদের দম রাখতে হবে। প্রিয় দর্শক শ্রোতা, হ্যাঁ এটি সত্যি কথা। আমরা অনেকেই বলি যে সৎ মানুষের রাজনীতিতে জায়গা নেই, তাই তিনি বলেছেন। তিনি বোঝাতে চেয়েছেন তার শ্বশুর মির্জা ফখরুল ইসলাম আলমগীর একজন সৎ মানুষ। তিনি দীর্ঘদিন সারা জীবন রাজনীতি করেছেন, সততার প্র্যাকটিস করেছেন, আর সেই সততার মর্যাদা তিনি এখন পেয়েছেন। কারণ তিনি আরও উল্লেখ করেছেন যে এমন বাইপার্টিজান এগ্রিমেন্ট, অর্থাৎ সরকারি দল এবং বিরোধী দল, তার বিষয়ে বড় কোনো আপত্তি আসেনি বিরোধী দলের পক্ষ থেকেও। এমনকি নির্বাচিত হওয়ার পরপর যে প্রতিক্রিয়াগুলো আমরা দেখলাম, বিরোধী দলীয় নেতা থেকে শুরু করে তার দলের সংসদ সদস্য মুজিবুর রহমান, এনসিপি থেকে তাকে অভিনন্দন জানানো হয়েছে। সব কিছু মিলিয়ে বোঝা গেল যে এখনও তার একটি স্বতন্ত্র জায়গা অনেকের কাছে আছে। তো এখানে বলে রাখি, আমাকে যারা দেখেন এবং শোনেন নিয়মিত, আমি কিন্তু সাম্প্রতিক সময় তার সমালোচনা করে বেশ কিছু এপিসোড বানিয়েছিলাম। খুব সাম্প্রতিককালে আমি তাকে নিয়ে একটি সমালোচনা করেছিলাম, কারণ তিনি উত্তরবঙ্গের কোনো একটি জায়গায় তার বক্তব্যে তিনি সেখানকার লোকজনকে বলছিলেন যে বিএনপি যখন ক্ষমতায় থাকে আপনারা করেন জাতীয় পার্টি, আপনারা করেন আওয়ামী লীগ কিংবা জামায়াত, সো আপনাদের এলাকায় উন্নয়ন হবে কিভাবে। তিনি এমন একটি বিস্ফোরক মন্তব্য করেছিলেন। সেই মন্তব্যের আমি সমালোচনা করেছিলাম, কারণ সেইখানে আমি যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে চিনতাম তাকে কিন্তু পাইনি এই বক্তব্যে। প্রিয় দর্শক শ্রোতা, আপনারাও পাবেন না। আর সাম্প্রতিক সময়ে আমরা 2 বছর আগে যেই মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে জানতাম, মিতবাক, সংযমী, প্রতিপক্ষকে আক্রমণ করবার ক্ষেত্রে হিসেবেই, শব্দ চয়নে সতর্ক, গত 2 বছর থেকে আমরা কিন্তু একটু ব্যতিক্রম দেখছিলাম। তার বক্তব্য একটু ব্যতিক্রমী হয়ে উঠেছিল। এমনকি তিনি যখন জামায়াতের সমালোচনা করছিলেন যে জামায়াত ধর্মের রাজনীতি করে, এইসব বলছিলেন অনেকবার, অনেক বক্তব্যে, তো তাকেই দেখা গেছে ধর্মের রাজনীতি করতে। চোখে আঙুল দিয়ে আমি দেখিয়ে দিয়েছিলাম একাধিক এপিসোডে। কারণ তিনি বলছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে নবী রাসূলের আদর্শের বাইরে কোনো আইন করবে না। তো এইটি রাজনীতিতে ধর্মের ব্যবহার। তো আমি সমালোচনা করে এপিসোড বানিয়েছিলাম যে তারা যখন ধর্মের ব্যবহার করেন সেটি দোষের না, আর জামায়াত যেহেতু ধর্মভিত্তিক দল, তারা ধর্মীয় আদর্শের কথা বলেন, তখন সেই বিষয়টি সমালোচনার যোগ্য হয়। সো যাই হোক, তারপরও দিন শেষে এই কথা মানতেই হবে, মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশে রাজনীতিবিদদের মধ্যে যে কজনের নাম বলা যাবে সর্বজনগ্রাহ্যতা আছে, তাদের মধ্যে তিনি অন্যতম। আর তার ফল তিনি পেলেন গতকালকে রাষ্ট্রপতি নির্বাচিত হয়ে। সো প্রিয় দর্শক শ্রোতা, আমি শুরু করেছিলাম যে মনোনীত, আমি শুরুতেই নির্বাচিত কথাটি বলিনি। কেন বলিনি সে আলাপে আসছি। সেটি হলো রুবিন ফারহানা, ব্রাহ্মণবাড়িয়া 2 আসনের, যেটি কিনা সরাইল এবং আশুগঞ্জ এলাকা। রুবিন ফারহানার সঙ্গে বিএনপির টানাপোড়েনের কথা তো সবাই জানি আমরা। তিনি নির্বাচনের আগে বিএনপি থেকে বেরিয়ে গিয়েছিলেন, বা তাকে বিএনপি থেকে বের করে দেওয়া হয়েছিল স্বতন্ত্র প্রার্থী হিসেবে। বেশ লড়াই করে রুবিন ফারহানাকে লড়াকু বলতেই হবে, লড়াই করে প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করে তিনি কিন্তু যেতে এসেছেন জাতীয় সংসদে। তিনি স্বতন্ত্র সংসদ সদস্য। তো বরাবরই উচ্চকণ্ঠ অনেক বিষয়ে অন্যায়ের প্রতিবাদ করেন এবং নির্ভীক। তো সেই হিসেবে
তিনি কিন্তু ভোটে অংশগ্রহণ করেননি, এটি আমরা জানি। তিনি গতকালকের যে নির্বাচনটি হলো সেটিতে তিনি অংশগ্রহণ করেননি। আর না করবার কারণ তিনি জানিয়েছেন বৃহস্পতিবার রাতে, অর্থাৎ গতকাল রাতে তার নিজ এলাকা গ্রামের বাড়িতে সরাইল উপজেলার শাহবাজপুরে গ্রামের বাড়িতে নিজ বাসভবনে সাংবাদিকদের সঙ্গে তিনি যখন গত রাতে আলাপ করছিলেন তখন তিনি কারণগুলো বলেছিলেন কেন তিনি নির্বাচনে অংশগ্রহণ করেননি। তিনি বলেছিলেন এটিকে তিনি প্রথমত নির্বাচনই মনে করেন না, কারণ যেখানে ফলাফল প্রেডিক্টেবল, আগে থেকে জানা যাচ্ছিল যে বিএনপির এই প্রার্থী জিতে গেছেন, এটি পরিষ্কার ছিল, তাই তিনি বলছেন এটিকে মনোনয়ন বলা যেতে পারে এবং তিনি এটিকে প্রহসন বলেছেন। প্রিয় দর্শক শ্রোতা, তিনি কারণ উল্লেখ করেছেন, তিনি ৭০ অনুচ্ছেদের রেফারেন্স দিয়ে কথা বলেছেন যে আমাদের ধারণা ছিল যে ৭০ অনুচ্ছেদ বদলানো হবে। বিএনপি ক্ষমতায় থাকাকালীন অনেকবার বলেছে ৭০ অনুচ্ছেদ পরিবর্তন করবার কথা, এমনকি প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রেফারেন্সও তিনি দিলেন। ২০১৬তে তিনি বলেছিলেন ভারসাম্য আনবার জন্য ৭০ অনুচ্ছেদে পরিবর্তন আনতে হবে, অর্থাৎ সংসদ সদস্যরা যাতে স্বাধীনভাবে জাতীয় সংসদে ভোট দিতে পারেন তাদের দলের বিরুদ্ধে গেলেও কোনো ইস্যুতে। তো সেটি তো এখন সম্ভব নয়, কারণ ৭০ অনুচ্ছেদ বলে এটি করলে সংসদ সদস্য পদ থাকে না। তাই রুবিন মনে করিয়ে দিলেন যে নির্বাচনের আগে বিএনপি থেকে সরকার থেকে বারবার সরকার দলীয় এমপিদের মনে করিয়ে দেওয়া হয়েছিল কেউ যাতে চেষ্টা না করেন বিএনপির বাইরে গিয়ে বিরোধী পক্ষের প্রার্থীকে ভোট দিতে, তাহলে তাদের সংসদ সদস্য পদ থাকবে না। এই কথাটা কিন্তু মনে করিয়ে দেওয়া হচ্ছিল। তো এটি একটি ইন্টারেস্টিং ব্যাপার, তাদের এমনটি কেন মনে হলো এবং কেন মনে করিয়ে দিতে হলো, তাদের এমন ভয় ছিল কেন? যাই হোক, রুবিন সেই সব কথা তুলে ধরে রুবিন বললেন তার কাছে পুরো বিষয়টি নাটকীয় এবং প্রহসন মনে হয়েছে, তাই তিনি ভোটদানে বিরত ছিলেন। সুপ্রিয় দর্শক শ্রোতা, সেই জন্য আমি শুরুতে বলেছিলাম যে গতকাল মনোনীত হলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তো তারপরে বলবো অন্য সবাই যেহেতু তাকে অভিনন্দন জানিয়েছে, আমিও বলবো মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে রাষ্ট্রপতি নির্বাচিত হওয়ার জন্য কিংবা মনোনীত হওয়ার জন্য রুবিনের ভাষায় তাকে অভিনন্দন জানাই এবং আশা করছি তিনি আগের রাষ্ট্রপতিদের মতো ঠুটু জগন্নাথ হয়ে উঠবেন না। বিএনপির এই মুহূর্তে কোনো খুনের মামলার আসামি সাজা মাপ নেবার জন্য অপেক্ষমান নেই, থাকলে সে আশঙ্কাটি তৈরি হতো, যেমন আমরা আগের রাষ্ট্রপতিদের দেখেছি। আমি এই ঠুটু রাষ্ট্রপতিদের সম্পর্কে আমার নিজের ধারণা খুব বেশি ভালো না। আমি তাদেরকে অত্যন্ত নিম্ন শ্রেণীর ক্রিচার মনে করি, মেজারেবল ক্রিচার মনে করি। অন্তত আগের রাষ্ট্রপতিগুলোকে আমি তাই মনে করতাম, তাদেরকে আমি করুণার চোখে দেখতাম। প্রিয় দর্শক শ্রোতা, কারণ তাদের একটি কাজ ছিল খুনের মামলার আসামিদের মাফ করা, মাঝে মধ্যে কবর জিয়ারত করা আর ফিতা কাটা। তো আমরা আশা করব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার যেমনি একটি ক্লিন ইমেজ তিনি তৈরি করতে পেরেছেন সেই ইমেজটি রক্ষা করবেন এবং তার সমস্ত পদক্ষেপ দেশের স্বার্থে পরিচালিত হবে। তো তার জামাতা উল্লেখ করেছেন তার পোস্টে যে তার কাছে নাকি দেশের স্বার্থ আগে, দলের স্বার্থ কিংবা অন্য কারো স্বার্থ আগে না। সো আমরা আশা করছি তিনি সেটির প্রমাণ দেবেন, সেই প্রতীক্ষায় আমরা থাকলাম। প্রিয় দর্শক শ্রোতা, অনেক অনেক ধন্যবাদ জানবেন সঙ্গে থাকবার জন্য। আর আপনি যদি প্রথমবার আমার চ্যানেলটি দেখছেন তো দয়া করে সাবস্ক্রাইব করবেন এবং সেই জন্য আগাম কৃতজ্ঞতা জানিয়ে রাখছি।